আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ভিডিওটা হচ্ছে আমাদের ইলাস্টিসিটি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন চ্যাপ্টারের পার্ট 9। এর আগের ভিডিওগুলোর মাধ্যমে আমরা হচ্ছে আমাদের ইলাস্টিসিটি চ্যাপ্টারের যে বেসিক থিওরিগুলো ছিল সেই সবগুলো কনসেপ্ট আমরা ক্লিয়ার করেছি। এখন আমরা কিছু অ্যাপ্লিকেশন দেখব এই চ্যাপ্টারের মধ্যে। রিয়েল লাইফ কিছু এক্সাম্পলের মাধ্যমে আমরা অ্যাপ্লিকেশনগুলো দেখব। তো এখন আমরা একটা অ্যাপ্লিকেশনে আসি যে ধরুন আপনি হচ্ছে কানসাসের একজন হুইট ফার্মার। কানসাস কি? কানসাস হচ্ছে ইউএসের একটা স্টেট এবং ইউএসের এই স্টেটটা আসলে হচ্ছে খুব বিখ্যাত তার গম উৎপাদনের জন্য। ইউএসের সব থেকে বেশি গম উৎপাদন হয় হচ্ছে কানসাসে এবং কানসাস স্টেটটাকে প্রায় সময় সানফ্লাওয়ার স্টেটও বলা হয়। এখন আপনি নিজেকে হচ্ছে ইমাজিন করুন যে আপনি হচ্ছেন কানসাসের একজন হুইট ফার্মার, গম উৎপাদন করেন আপনি সেখানে। এখন আপনি যেহেতু একজন ফার্মার, আপনার ইনকামের সবকিছু কিন্তু ফার্মিং থেকেই আসে। এখন আপনার ইনকামের সবকিছু যখন সেই গমের উৎপাদন থেকেই আসে, গমের প্রোডাকশন থেকে, তো আপনি কিন্তু খুব সতর্ক থাকেন, সবসময় কেয়ারফুল থাকেন যে আপনার ল্যান্ডটাকে কিভাবে হচ্ছে আপনি প্রোডাক্টিভ করবেন। মানে আপনার পক্ষে যতটা সম্ভব হয় আপনি ততটা হচ্ছে ইফেক্ট দেন যে আপনার ল্যান্ডটা কত ভালোভাবে প্রোডাক্টিভ করা যায় এই গম উৎপাদনের ক্ষেত্রে। এবং আপনি সবসময় মনিটর করেন ওয়েদার এবং হচ্ছে সয়েলের যে কন্ডিশন আছে এগুলো আপনি সবসময় খেয়াল করেন। এবং আপনি হচ্ছে বিভিন্ন ধরনের পোকামাকড়, কীটপতঙ্গ বা গমে যেসব রোগবালাই হয়ে থাকে সেগুলো কিভাবে সলভ করা যায় বা সেগুলো কিভাবে প্রতিরোধ বা প্রতিকার করা যায় সেগুলো নিয়ে আপনি সবসময় পড়াশোনা করেন, খোঁজখবর রাখেন। এবং আপনি আপনার হচ্ছে রিসেন্ট ফার্মিংয়ে কী ধরনের টেকনোলজি এসেছে, অ্যাডভান্স কোনো টেকনোলজি এসেছে কি না, আসলে কীরকম হবে, আপনি সব কিছু নিয়ে হচ্ছে সবসময় কেয়ারফুল থাকেন। কারণ হচ্ছে আপনি একজন হুইট ফার্মার এবং আপনার ইনকামের উৎস যেটা, ইনকাম সোর্স যেটা, সেটার প্রতি তো আপনাকে কেয়ারফুল হতেই হবে। তাই আপনি এই সব কিছু নিয়ে অল টাইম কেয়ারফুল থাকেন। এখন আপনি জানেন যে আপনি বেসিক্যালি যে যত বেশি গ্রো করবেন তত বেশি ইনকাম করবেন। খুব বেসিক একটা কনসেপ্ট যে আমি যত বেশি প্রোডাকশন করব তত বেশি সেল করব এবং তত বেশি সেল করব মানে আমার হচ্ছে তত বেশি ইনকাম হবে। তত বেশি ইনকাম হবে মানে আমার হচ্ছে তত বেশি প্রফিট হবে এবং হচ্ছে আমার স্ট্যান্ডার্ড অফ লিভিং বাড়বে। খুব নর্মাল একটা কনসেপ্ট, জেনারেল একটা কনসেপ্ট। এখন আপনি একদিন জানতে পারলেন যে কানসাস স্টেট ইউনিভার্সিটি যে আছে, যুক্তরাষ্ট্রের একটি পাবলিক ইউনিভার্সিটি, তারা ঘোষণা দিল তারা একটা ডিসকভারি করেছে কি, যে তারা রিসার্চ করে দেখেছে, মানে উৎপাদন একটা হাইব্রিড হুইট তারা উৎপাদন করেছে। যেই বীজ, হাইব্রিড হুইটের বীজটা যদি আপনি বপন করেন তাহলে সেটা অনেক বেশি প্রোডাকশন করে। যে প্রত্যেকটা একরে, ইচ একর 20% করে বেশি হুইট প্রোডাকশন হবে। ওই বীজটা, ওই হাইব্রিড বীজটা যদি বপন করা হয় তাহলে আগের থেকে আরও বেশি, 20% বেশি প্রতি একরে হুইট প্রোডাকশন আপনি পাবেন। এখন এই নিউজটা শোনার পর আপনার কেমন রিয়েক্ট করা উচিত আসলে? আপনি কি বেটার অফ হচ্ছেন নাকি আপনি ওর্স অফ হবেন? কি মনে হয় আপনার? সো এটাই হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন ওয়ানের মেইন বিষয়, যে এই যে নিউজটা, যে একটা টেকনোলজি আসলো, ফার্মিংয়ে একটা নতুন টেকনোলজি আসলো এবং এইটা আসলে ফার্মিংয়ের জন্য কি গুড নিউজ? মানে ফার্মিংয়ের জন্য হতে পারে গুড নিউজ, ফার্মারের জন্য কি এটা ব্যাড নিউজ হবে, না ফার্মারের জন্য গুড নিউজ হবে? আমরা সেটাই এখন দেখার চেষ্টা করবো যে এটা আসলেও আপনার জন্য, মানে একজন হুইট ফার্মারের জন্য গুড নিউজ হবে কি না, বা ফার্মার এটা থেকে ওর্স অফ হবেন নাকি বেটার অফ হবেন। আমরা দেখি আমাদের গ্রাফটাতে যে আমাদের যদি, যেহেতু এখন বলা হচ্ছে যে হাইব্রিড হুইটটা যেহেতু বপন করা হচ্ছে বা বের করা হয়েছে, তখন বেশিরভাগ ফার্মার কি করবে? বেশিরভাগ ফার্মার কিন্তু তাদের হচ্ছে, তারা যেটা চিন্তা করে যে আমি বেশি বীজ বপন করলে কি হবে, বেশি প্রোডাকশন হলে বেশি সেল করব, বেশি সেল করলে বেশি আয় হবে, বেশি আয় হলে স্ট্যান্ডার্ড অফ লিভিং বাড়বে। সো তারা যখন দেখলো যে এই বীজটা যদি আমি ইউজ করি তাহলে আমার অনেক বেশি প্রোডাকশন হবে, আমি অবশ্যই একজন ফার্মার হিসেবে বেশি প্রোডাকশনই করতে চাইবো, তো আমি ইউজ করে ফেলবো ওটার হাইব্রিড হুইটের বীজটা।
তো এর কারণে কি হবে, যদি এই চিন্তাটাই সকল ফার্মার যদি সেম চিন্তাই করে, তাহলে কি হবে যে সাপ্লাই, গমের প্রোডাকশন অনেক বেশি বেড়ে যাবে এবং এর সাপ্লাই অনেক বাড়বে। এখন সাপ্লাই বাড়ার কারণে কি হবে, এটার ডিমান্ড তো আসলে চেঞ্জ হবে না। আগে গমের ডিমান্ড যা ছিল এখনো গমের ডিমান্ড তাই আছে। কারণ হচ্ছে আমরা জানি যে এইসব যেগুলো নেসেসারি গুডস আছে, আমাদের বিশেষ করে যে ফুড স্টাফ যেগুলো আছে, ফুড স্টাফ গুড, সেগুলো বিশেষ করে যে খুব এগুলো হচ্ছে ইনইলাস্টিক গুড, এগুলোর ডিমান্ড ইনইলাস্টিক হয়। কেন? কারণ হচ্ছে এগুলার সাবস্টিটিউট খুব কম হয় এবং এগুলার প্রতি মানে এখন আমাদের নিত্য প্রয়োজন, আমরা একদম প্রথম লেকচারে যে দেখেছিলাম যে আমাদের একদম নিত্য প্রয়োজনীয় যে জিনিস, সেরকম হচ্ছে মেডিসিন বা খাবারের এই বিষয়গুলা। তো এগুলো জিনিস কিন্তু যদি প্রাইস বেড়েও যায়, আমরা কিন্তু বাড়তি দাম দিয়ে কিনতে বাধ্য, কারণ এগুলো না কিনে উপায় নেই, কিনতেই হবে আমাদের। এবং সেম ভাবে মানে এই ডিমান্ডটা যেহেতু ইনইলাস্টিক, মানে এটার দাম যদি পড়েও যায়, আগে ডিমান্ড যাচ্ছিল এখন কিন্তু ডিমান্ড তাই থাকবে, যেহেতু এটা ডিমান্ড ইনইলাস্টিক। বুঝা যাচ্ছে? সো যেহেতু সাপ্লাই বেড়ে গেছে গমের, সো কি হবে, আগে যদি দেখি আমরা এই গ্রাফটা অনুযায়ী, যে আগে ছিল $3, এখন সাপ্লাই বাড়ার কারণে হলো $2। আগে কত ডিমান্ড ছিল, কোয়ান্টিটি অফ ডিমান্ড ছিল 100, এখন কোয়ান্টিটি ডিমান্ড হয়েছে কত, 110। আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে কিছুটা দাম কমেছে, দাম কমার সাথে সাথে কিন্তু আমাদের ডিমান্ড কিছুটা বেড়েছে, কিন্তু ডিমান্ড কিছুটা বাড়লেও দামের তুলনায় কিন্তু ডিমান্ড অতটা বাড়েনি, তাই না? যেহেতু হচ্ছে কি এখানে ডিমান্ডটা একটা ইনইলাস্টিক ডিমান্ড, তাই সাপ্লাই বেড়েছে, কিন্তু সাপ্লাই বাড়ার কারণে প্রাইসটা ফল করেছে। অ্যান্ড আমরা যদি আমরা মিড পয়েন্ট মেথডটা শিখেছিলাম কিভাবে পার্সেন্টেজ চেঞ্জ বের করে, আমরা প্রাইসের পার্সেন্টেজ চেঞ্জটা যদি বের করি এবং আমরা যদি কোয়ান্টিটির অফ ডিমান্ডের পার্সেন্টেজ চেঞ্জটা বের করি, তাহলে আমরা দেখব যে প্রাইস যতখানি না কমেছে তার থেকে খুব সামান্য পরিমাণে কিন্তু কোয়ান্টিটি অফ ডিমান্ডটা বেড়েছে। সো রেভিনিউ অ্যাকচুয়ালি ফল করেছে, কারণ যখন $3 ছিল তখন হচ্ছে 100 ইউনিট ছিল ডিমান্ড, সো তখন ছিল রেভিনিউ $300, আর এখন $2 হয়েছে প্রাইস, আর কোয়ান্টিটি অফ ডিমান্ড হয়েছে 110। সো এখন ইনকাম হচ্ছে কত, $220। কোয়ান্টিটি অফ ডিমান্ড কিন্তু খুব কম হারে বেড়েছে। ইনইলাস্টিক ডিমান্ডের এই ক্যারেক্টারিস্টিক্সটা আমরা আগেই ক্লিয়ার করে এসেছি। সো ফার্মারের কিন্তু লাভ হচ্ছে না। এই যে একটা নতুন টেকনোলজি আসলো, নতুন একটা ডিসকভারি হলো, এতে ফার্মারের কি কোনো লাভ হয়েছে? ফার্মিংয়ে খুব ভালো একটা ইনভেনশন হয়েছে, ভালো একটা জিনিস এসেছে, কিন্তু নতুন কিছু আমরা চাই সব সময় ইনভেস্ট করতে, তা হয়েছে, কিন্তু ফার্মারের জন্য কি খুব লাভ হয়েছে? হয়নি। তো এখন এটা সমাধানে কি করা যেতে পারে? এখানে গভর্নমেন্ট যেটা করে, এখন এই কাজটা গভর্নমেন্ট মূলত সবসময় করে না, কারণ হচ্ছে দেখা যায় কনজিউমার অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়, এই জন্য গভর্নমেন্ট সবসময় করে না। বাট যখন দেখা যায় কৃষক অনেক বিপর্যস্ত অবস্থায় পড়ে আছে, তখন গভর্নমেন্ট বাধ্য হয় এখানে ইন্টারফেয়ার করতে। গভর্নমেন্ট যেই কাজটা করে সেটা হচ্ছে সরকার থেকে বলা হয় যে তুমি তোমার জমির এতটুকু অংশ খালি রাখো, তুমি এতটুকু অংশতে নির্দিষ্ট পরিমাণ অংশ সিলেক্ট করে দেয় যে জমির এতটুকু অংশতে তুমি বীজ বপন করবা, বাকি অংশটুকু খালি থাকবে। এবং বাকি অংশটুকুতে খালি থাকলো, এই খালি থাকার কারণে তোমার যতটুকু লস হবে বলে তুমি ফিল করছো, সেই ভর্তুকিটা সরকার হচ্ছে ফার্মারকে দিয়ে থাকে। এবং এর কারণে যেটা হয় যে ফার্মাররা যেহেতু অতিরিক্ত প্রোডাকশন তখন করছে না, সীমিত প্রোডাকশন করছে, এবং সীমিত প্রোডাকশনের কারণে কি হয়, সীমিত প্রোডাকশনের কারণে তখন হচ্ছে মার্কেটে সাপ্লাইটা খুব অতিরিক্ত সাপ্লাই থাকে না, যার ফলে ফার্মাররা প্রাইসটা বেশি পেয়ে থাকে, তখন আর প্রাইসটাও ফল করে না, তখন ফার্মারের রেভিনিউটা ভালো থাকে। এখন বলা যেতে পারে যে কনজিউমার তো বেশি টাকা দিয়ে কিনছে, কনজিউমারের তো লস হচ্ছে। এই কাজটা সবসময় গভর্নমেন্ট করে না, বিশেষ করে গভর্নমেন্ট এই কাজটা করেছিল ইউএসএ গভর্নমেন্ট 1930-তে, যে সময়টা কৃষকের আসলে খুবই খারাপ অবস্থা ছিল, তখন বাধ্য হয়েছিল সরকার কৃষকদেরকে এই খারাপ অবস্থা থেকে টেনে তুলে ধরার জন্য। কারণ কৃষকরা যদি ফার্মিং বন্ধ করে দেয় এইসব লস দেখে, তারপর কিন্তু কৃষি প্রোডাক্ট ছাড়া বেঁচে থাকা পসিবল না, তাই না? তাই হচ্ছে গভর্নমেন্ট সবসময় হচ্ছে কৃষকদের এই দুর্দশার সময়ে হেল্প করে থাকে এইভাবে। তো এর কারণে কি হচ্ছে, অর্ধেক জমি খালি থাকার কারণে
গভর্নমেন্ট তো একে কৃষক ফার্মারকে সাবসিডি দিচ্ছে, সেই সাথে ল্যান্ডেরও কিন্তু কিছু ইমপ্রুভমেন্ট হচ্ছে। যেমন ল্যান্ড, আমরা জানি সব সময় যদি চাষ করা থাকে সেই ল্যান্ডের কিন্তু উর্বরতা বা ফার্টিলিটি কমতে থাকে। তো কিছু সময় যদি ল্যান্ডটাকে চাষ করা থেকে বিরত রাখা হয় তাহলে কিন্তু ওই অংশটুকুতে ফার্টিলিটি আগের মতো হয় বা আগের থেকে একটু বেটার হয় উর্বরতাটা। এটাই হচ্ছে আমাদের গভর্নমেন্টের পলিসি, যেটা গভর্নমেন্ট নিয়ে থাকে। তো আমরা একটা রিয়েল লাইফ এক্সাম্পল থেকে বোঝার ট্রাই করলাম যে একটা ইনভেনশন সেটা কি সবসময় গুড কিনা। ফার্মিংয়ের জন্য কিন্তু ইনভেনশন ডিসকভারিটা অফকোর্স গুড, কিন্তু ফার্মার্সদের জন্য কিন্তু এটা ওর্স অফ। কারণ ওই যে কম্পিটিটিভ মার্কেটে আমরা যেটা জানি যে একজন ফার্মার এখন ইন্ডিভিজুয়ালি যখন চিন্তা করে, এই বিষয়টাকে প্যারাডক্সও বলা হয়ে থাকে, যে ফার্মার যখন ইন্ডিভিজুয়ালি চিন্তা করে যে আমি যদি বেশি প্রোডাকশন করি তাহলে আমি বেশি বিক্রি করতে পারবো, বেশি রেভিনিউ হবে, তো আমার লাভ হবে বেশি, আমার স্ট্যান্ডার্ড অফ লিভিংটা বেশি হবে। কিন্তু এই সেম চিন্তাটা যদি সবাই মিলে করে তখন কিন্তু আসলে দেখা যায় যে কারোরই আসলে লাভ হয় না, সবাই উল্টো লসের সম্মুখীন হয়। আবার যদি একজন চিন্তা করে যে আচ্ছা আমি হচ্ছে গিয়ে কিছুটা জমি ছেড়ে দিয়ে, যদি গভর্নমেন্ট ইন্টারফেয়ার না করে, তখন যদি কোনো ফার্মার এটা চিন্তা করে যে আমি কিছু জমি খালি রেখে অল্প কিছু উৎপাদন করি তাহলে প্রোডাকশনটা সাপ্লাইটা ঠিকঠাক থাকবে, অতিরিক্ত সাপ্লাই হবে না। কিন্তু শুধু একজন ফার্মার যদি এটা চিন্তা করে তাহলে কিন্তু ওই ফার্মারটা ক্ষতিগ্রস্ত হবে। বাট এই সেম কাজটা যে কিছুটা অংশে খালি রেখে বাকি অংশটুকুতে আমি হাইব্রিড ধানের বীজটা ইউজ করি, তাহলে হচ্ছে গিয়ে আমার কি হবে যে প্রোডাকশনটা ঠিকঠাক থাকবে, মার্কেটে অতিরিক্ত সাপ্লাই দেখা যাবে না, সো প্রাইসও ফল করবে না। সো সেম কাজই যখন একজন ইন্ডিভিজুয়াল যদি আলাদা করে তাহলে সে ওর্স অফ হয়, বাট যদি সম্মিলিতভাবে পুরো গ্রুপ মিলে করে তাহলে কিন্তু বেটার অফ হয়। এই বিষয়টাকেই বলা হচ্ছে কি একটা প্যারাডক্স।